একটা মহিলা সামন দিয়া দৌড় দিছে, কিন্তু ব্রেক করছে, কিন্তু ব্রেকে কন্ট্রোল হয় নাই, কারণ রাস্তা ভিজা, তার জন্য একবারে উপর দিয়ে উঠাই দিছে। তো উপর দিয়ে উঠাই দেওয়ার পর সামনাসামনি ঘটনা, তো মহিলাটা যে সময় আপনি দাপড়াইতেছে, ওই মুহূর্তে আমার খুব খারাপ লাগছে। মানে আমার সেন্স ঠিক ছিল না আর কি ওই মুহূর্তে, যে আমি কী করবো এখন গাড়ি নিয়ে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো এই ভিডিওতে আমাদের সাথে আছেন এভারগ্রিন এক্সপ্রেসের একজন দক্ষ এবং সিনিয়র একজন চালক নাজির ভাই। কিভাবে তার মোটর ডিপার্টমেন্টে আসা এবং তার মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব এই ভিডিওতে। আশা করছি সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছি ভাই। যাক, তো শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইতেছি, বর্তমানে আপনি কোন গাড়ি চালাচ্ছেন এবং আপনার নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ নাজির হোসেন, আমি এভারগ্রিন পরিবহন চালাইতেছি, আমি বর্তমান এভারগ্রিন পরিবহনে আছি। আচ্ছা, তো আপনার এই মোটর ডিপার্টমেন্টের শুরুর গল্পটা যদি আমাদের কাছে শেয়ার করতেন। শুরুর গল্পটা কি, একটা দুঃখজনক ঘটনা। আমি রিক্সা চালাইতাম, মানে মেন রোডে ওঠার পর একটা বাসে আমার চাপ দেয়, দুটা বাসে আমার রিক্সাটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর ওই ড্রাইভারকে বলি, ভাই আমি খুব অসহায়, তা আমার যে রিক্সাটা ক্ষতি করলেন তার তো কিছু ড্যামারেজ দিতে হবে। তো এই ড্রাইভারটা কিছু পরিচিত আসলে পাশাপাশি এলাকার, তো আমারে বললো যে তুমি রিক্সা চালাও কেন। আমি বললাম, কাকা আমার তো ওরকম নাই, লোকজন নাই, আমার যে একটা পরিবহন সেক্টরে নিব কেউ, ওরকম কোনো লোক নাই আমার। তো বললো যে তুমি কি পরিবহনে চাকরি করবা? তো বললাম যে হ্যাঁ, যদি আপনি সুযোগ দেন তাহলে আমি করবো। ঠিক আছে, তাহলে তুমি কালকে আমার সাথে দেখা করো। তো বললাম যে কোন টাইমে দেখা করবো? বললো যে বিকালবেলা দেখা করো, আমি বিকালে আসি, বাসেই আসি। তো বলার পরে আমি গেলাম বিকালবেলা, যা বললাম আসসালামু আলাইকুম কাকা। বললো ওয়ালাইকুম আসসালাম, তুমি আসছো? আমাকে জি। তো বসো, তুমি ডিউটি করতে পারবো ঠিক মতো? তো বললাম যদি আপনাকে দোয়া থাকে, আল্লাহ পাকের ইচ্ছা থাকে, তাহলে আমি করতে পারবো। এই আমার মোটর ডিপার্টমেন্টে আমার চাকরি শুরু। এখন উস্তাদের মন জোগায় চলার চেষ্টা করছি যতটুকু পারছি। আচ্ছা, শুরুতে তো হেল্পারি করা লাগছে হয়তো? জি জি, শুরুতে আমি হেল্পারি করছি। হেল্পারি করার পর 1 বছর আমি হেল্পারি করছি। উস্তাদে আমার খুব ভালোবাসছে এবং কি আমার কাজে সন্তুষ্ট। 1 বছর পরে আমার 99তে আমার চান্স দিয়ে দিছে। 98তে হেল্পারি করছি, 99তে আমি চান্স পাইছি, তাও কি ব্যাটফুট গাড়ি দেয়া, সুপিয়ান কোচ 2 গেটালা গাড়ি। এটা চলতো জিঞ্জিরা টু বান্দুরা। আচ্ছা আচ্ছা, ওই রোডে পরে উস্তাদের চান্স দিয়ে দিল। তো উস্তাদের আশীর্বাদে ওই গাড়ি শেষ করার পরে, ব্যাটফুটের শেষ করার পরে আইলো 90 টাটা গাড়ি। টাটা গাড়িতে আমি এবার টাটা গাড়ি ধরলাম। ধরার পরে তো উস্তাদের দোয়া আছে, ওই সুযোগে আমি মোটামুটি সব উস্তাদেরই মানে আদরের একটা পাত্র হয়ে গেলাম। আচ্ছা, কোনো ভালো গাড়ি আসলেই মহাজনরা আমারে দিত গাড়ি, যে তুমি ওই গাড়িটা চালাইবা। এই চালানোর শুরু থেকে মনে করেন এস পর্যন্ত চালাইতেছে, আল্লাহ চালাইতেছে। 11টা সার্কিটও বানাইছি। এখন সব সার্কিটেই মোটামুটি 2-4 জন রোডে আছে, আর 2-4 জনের কিছু বাহিরে আছে। আচ্ছা আচ্ছা, তো এই যে বললেন যখন হেল্পারি করছেন, তো এই যে হেল্পারি করার ক্ষেত্রে অনেক সময় গাড়ি চালানো শিখছেন, ওই শিখার ক্ষেত্রে ভুল হইলে ওস্তাদে যে শাসন করছে এই বিষয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, ওস্তাদ তো অবশ্যই শাসন করতাম, যেহেতু মানে এখন পরিবহন সেক্টরে যে ইজ্জত সম্মানটা, সে জিনিসটা বর্তমান নাই। আমাদের যুগে যেরকম ছিল, আচ্ছা, একটা 2টা ওস্তাদ যদি একটা দোকানে বসে চা খাইতো, আমরা ওই দোকানের পাশেও যাইতাম না। ঠিক আছে, খুব একবার এক্সপেক্ট করতাম যে না, ওরা বড় ওদের বয়ে রয়েছে, আমাদের ওস্তাদ, ওখানে আমার যাওয়া চলবে না। তো ওই আর কি মনে করেন ওস্তাদরা ওই হিসাবে আমরা ভালো জানতো, খুব আদর করতো। যদি কাজ একটা মানে না করতাম, মানে আমাকে মনে পড়ে না, মানে যে সামনে জিনিসটা এটা আমাকে চোখে পড়তেছে না, আমরা কাজ করি নেই। তো ওস্তাদে 1-2বার যদি বলতো, তখন আমরা শাসন করতো যে এইভাবে চাকরি করলে তো হবে না, তোমরা জিনিসটা ফলো করো না, তোমরা ড্রাইভারিং শিখবা কীভাবে। আমার কথার আগে তোমাদের এগুলো দেখতে হইব সব কিছু, যে আমার বলতে হবে কেন, তুমি একটা ড্রাইভার হইলে তুমি তো ওই স্টাফরাও তুমি তাই বলবা যে তোমরা ফলো করবা, এই জিনিসটা এই কাজটা করবা। শাসন করতো, কিন্তু ওই রকম কোনো শাসন করতো না আর কি, যেতে আমরা মনে কষ্ট পাইতাম। তো আদরের সহিত খুব শাসন করতো। তো একটা চালকের গাড়ি নিয়ে ট্রিপে যাওয়ার আগে কি কি দেখে বা কি কি দেখাশোনা করে যাওয়া উচিত এই বিষয়ে যদি বলতেন। প্রথমত আপনার গাড়িটা স্টার্ট করার আগে আপনার রেড অর্ডারের পানি ঠিক আছে কিনা,
তারপরে ইঞ্জিন অয়েল ঠিক আছে কিনা এগুলো চেক করতে হবে। তারপরে গাড়ির নিচে একটু দেখতে হইব তেল ঠিক আছে কিনা, এগুলো দেখাশোনার পরে গাড়ি স্টার্ট করতে হবে। তো অনেক বছর ধরে গাড়ি চালান, তো আপনার চোখের সামনে কখনো দুর্ঘটনা ঘটছে নাকি, বা আপনার সামনে গাড়িটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার শিকার হয়েছে? সেটা এরকম আপনি সরাসরি শিকার দেখছেন? এরকম হ্যাঁ দুর্ঘটনা চোখের সামনে হয়েছে, তাও আবার মনে করেন সিলেট জাফলং যাওয়ার পথে। আচ্ছা, তো এই ঘটনাটাই শুনি। জাফলং যাওয়ার পথে আমি যখন গাড়ি নিয়ে বেরোলাম, জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হইলাম, তো অর্ধেক রাস্তা যাওয়ার পরে একটা ফাঁকা জায়গা পড়ে, ওই জায়গাটার ভিতরে মানে ডিস্ট্রিক্ট ট্রাকগুলো ওই সাইডে বেশি চলে, বালি ভর্তি, তারপরে ওই যে পাথর ভর্তি ট্রাকগুলা। তো গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, তা আমি খুব কেয়ারফুলভাবে চালাইতেছি। আমার গাড়ির সর্বোচ্চ টান 50 থেকে 60 এরকম স্পিডে গাড়ি চালাইতেছি। কি লেগে মনে করেন রোডটা ভিজা, আমি যদি জোরে টানি গাড়ি কন্ট্রোল করতে পারব না, ব্রেক মারলেই অ্যাক্সিডেন্ট টান দিব, ওই হিসাব করে আমার ব্যালেন্স আমি গাড়ি চালাইতেছি। তো পাশে একটা ট্রাক আসছে পাথর ভর্তি, ওই ট্রাকটা আমার সমপরিমাণ টানতেছে, তো আমার থেকে হয়তো 5 টান বেশি, আমার ওভারটেক করার পরে 10 হাত সামনে যাওয়ার পরে একটা মহিলা সামন দিয়া দৌড় দিছে, কিন্তু ব্রেক করছে, কিন্তু ব্রেকে কন্ট্রোল হয় নাই, কারণ রাস্তা ভিজা, তার জন্য একবারে ওপর দিয়ে উঠাই দিছে। তো ওপর দিয়ে উঠাই দেওয়ার পর সামনাসামনি ঘটনা, তো মহিলাটা যে সময় আপনি দাপড়াইতেছে, ওই মুহূর্তে আমার খুব খারাপ লাগছে, মানে আমার সেন্স ঠিক ছিল না আর কি ওই মুহূর্তে, যে আমি কী করবো এখন গাড়ি নিয়ে। আমি কিছু দূরে আসার পরে গাড়ি সাইড করলাম, মাথায় পানি দিলাম, যে না এরকম চোখের সামনে দেখলে একটা জিনিস খারাপই লাগতে পারে। তখন ভাবি যে আমরা কি চাকরি শিখলাম, ড্রাইভারিং একটা পেশা, এই পেশা যদি না আসতাম তা তো ভালোই থাকতাম, এরকম কিছু দেখতে হইতো না। তা তো অবশ্যই। তো ওই মহিলাটা কি ওইখানেই মারা যায়? স্পট ডেট, হ্যাঁ স্পট ডেট হয়েছে। আচ্ছা, খুবই দুঃখজনক একটা ঘটনা শুনলাম। তো আপনার গাড়ি চালানো অবস্থায় কখনো এমন হয়েছে যে দুর্ঘটনা হতে যাওয়া হয়নি? না, আমার চলন্ত অবস্থায় আমার হাতে খেলে একটা দুর্ঘটনাই ঘটছে। যেরকম আমি যে সময় এনমল্লিক চালাই, জিঞ্জিরার পথে মানে কদমতলি পার হয়ে জিঞ্জিরার দিকে যাওয়ার পথে এক হোন্ডা খুব রাবভাবে চালায় আসতেছে, ওই বামের দিকে তাকানোর পরে ওর গাড়ি যে কোথায় আসতেছে ওই ফলোই করে নেই, তো না ওরে বাঁচাইবার যায় আমি একটু বামে নিছি। বামে নেওয়ার পরে এক ভ্যান ছিল সাইডে, ওই ভ্যান আমার সামনে একটু ধাক্কা খেয়া যে হোন্ডার যে ওই সার্ভিসিং সেন্টার মানে ঢুকে গেছে তাতে, হ্যাঁ ভ্যান, তাতে ওই ভ্যানের ড্রাইভারটা একটু আহত হয়েছে, ভ্যানটাও ক্ষতি হয়েছে। পাশে যে হোন্ডা গ্যারেজে ঢুকে গেছে, হোন্ডাও 2-3টা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাতে আমি স্পটেই মানে বসাছিলাম, তখন সব মানুষ তো আর খারাপ না, কেউ বলতেছে যে না এটা ড্রাইভার ইচ্ছা করে মারছে, কেউ বলতেছে যে না হুন্ডা বাঁচাইতে যা ওই ভ্যানে লাগাই দিছে। তখন কিছু লোক আমার গায়ে হাত তোলার চেষ্টা করে, আর কিছু লোক আমার বাধা দেওয়া, হ্যাঁ ওপরে বাধা দেওয়ার চেষ্টা করে। পরে এখান থেকে চলে আসছেন বের হয়ে? হ্যাঁ, পরে ওই জায়গা থেকে বের হয়ে চলে আসছি। তখন ভাবছিলাম যে না চাকরি আর করবো না, কারণ মোটর ডিপার্টমেন্টে যে আগের মতো ইজ্জত সম্মান পাওয়া যায় না, এখন স্টাফ কাছেও মনে করেন ড্রাইভারের কোনো মূল্য নেই। অথচ এটা আমাদেরই ব্যর্থতা, যেহেতু আমরা যদি স্টাফের চান্স না দিতাম, ওরকম আমাকে ওস্তাদ ঘুমতো, যে আমরা ওস্তাদের দেখলে দোকানে দুইজন বৈশা রয়েছে, ওরা চা খাইতেছে, আমরা ওই পাশ দিয়ে যাইনি, ওরকম যদি শাসনে রাখতাম আমরা, তাহলে স্টাফ ভালো থাকতো, আমরা সম্মান পাইতাম। সেটা এই শিক্ষাটা নাই এখন, ওই শিক্ষাটা এখন নাই, যার ধরনের আমরা ওই এগো কাছ থেকে ওই ইজ্জতটা আমরা পাইতেছি না, আমগো ইজ্জত আমরাই নষ্ট করছি। আপনি গাড়ি চালাচ্ছেন, তো এমন অবস্থায় একটা ঝুঁকিপূর্ণ অবস্থা সৃষ্টি হলো, সেখানে মনে করেন দুর্ঘটনা হতে যাওয়া হইল না, বা এরকম সিচুয়েশন থেকে ফিরে আসলেন, হ্যাঁ হ্যাঁ এরকম একটা ঘটনা শুনতে যেতেছি। এরকম ঘটনার মধ্যে ওইটা আমি এনমল্লিকে ছিলাম, তখন ছিল গরমকাল, গরমের দিন, তো দুপুর টাইম, তো গুলিস্তান থেকে সাইরে আসছি বান্দুরার উদ্দেশ্যে। তখন বেনুখালী থেকে আপনি টিকেরপুর একটা জায়গার নাম আছে, মাঝখানে একবারে ফাঁকা, দুই সাইডে গাছ বড় বড়, মানে ছায়াটাও লাগে, আর ওই খোলা বাতাসটা যে আলাদা আসে না, ওই ঠান্ডায় পাবলিকও ঘুমাইতেছে, তো গাড়ি তো চলতেছে, আমিও মনে করেন কেউর সাউন্ড নাই, আমারও সাউন্ড নাই, গাড়ি চলতেই আছে। হঠাৎ করে দেখি আমার চোখ জুবে গেছে,
মাঝে মাঝে আবার তাকায় আবার লেগে যায়। হ্যাঁ একটা ঝিমানি হ্যাঁ ভাব একটা চলে ঝিমানি ভাব চলে আসছে। ওখানে যাওয়ার পরে মনে করেন একটা টার্নিং ছিল, একটা ব্রিজের পরে একটা টার্নিং আছে ডাইনে, ওই টার্নিংটার মধ্যে আমার চোখ লেগে যায়। চোখ লাগা যাওয়ার পরে গাড়িটা মানে আমি নিব ডাইনে, টার্নিং না নিয়ে আমার মানে ঝিমানি চলে আসছে, ওই কারণে আমি বামে চলে গেছি। যখন একটা গর্তের মধ্যে পড়ছে, মানে রাস্তার মধ্যেই একটা গর্তের মধ্যে যখন পড়ছে, ঝাঁকি খাইছে, তখন আমার চেঞ্জ হয়েছে, আমি কি করতেছি। তখন টিকিটপুর নামে একটা স্টপেজ আছে, ওখানে যায় ঠান্ডা পানি নেওয়া, চোখে পানি দেওয়া, প্লাস স্টপেজে গেলাম, যা আমার কর্মকর্তারে বললাম যে ভাই আমি তো গাড়ি চালাইতে পারবো না, আমার অতিরিক্ত ঘুম চলে আসছে, তা আমি যদি নেক্সটে আমার জোর জবরদস্তি পারান তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তে কর্মকর্তা বললো ঠিক আছে তুমি রেস্ট করো, গাড়ি আজকে চালান লাগবো না। এই যে বর্তমান সময়ে দুর্ঘটনাটা একটু বেশি দেখা যাইতেছে, তো এই দুর্ঘটনার মূল কারণ সম্পর্কে আপনার কিছু বলার আছে নাকি? দুর্ঘটনার কারণ হইলো এখন ইয়াং জেনারেশনরা বেশি বাকি ড্রাইভার হইছে, তারপর রক্তের গরম চাপটা বেশি, এরা চায় রোডে মানে নিয়ম শৃঙ্খলাভাবেই চলায়, কিন্তু নিয়ম শৃঙ্খলা চলার পথেও তাদের যেই রেসটা মানে পারাপারির যে একটা রেস করে গাড়ির সাথে, যে ওই গাড়িটার আগে গেলে আমি মনে হয় হ্যাঁ জিতা গেলাম, আসলে কিছুই তা না। এই যে গাড়িটা যে টানে, সর্বোচ্চ গাড়ির যদি 100 টান থাকে, আমার আগেরটা আমি টানতেছি 80, পাশের গাড়িটা টানতেছে 100, তো কত কিলো যাওয়ার পরে দেখা গেছে যে না একটা ট্রাকের পিছিয়ে পড়ছে, আর কিন্তু টান কমে আসবো, ওই ট্রাকের টান যদি 70 থাকে ওর 70ই আনতে হইব বা 65 আনতে হইব। তাতে কি হয়েছে, আমি 80তে টাইনে যেতেছি, আমি কিন্তু ওরে ঠিকই আবার দইরা ফেলাইছি। তাইলে এই যে অতিরিক্ত টানার কারণে দেখা গেছে গাড়িরও ক্ষতি, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাতে আমাকে সবাই বুঝা চালানোর দরকার, এটা মাথায় রাখার দরকার যে আমি যতই টানি না কেন, রাস্তা যদি দূরপাল্লা হয় ওই বেশি একটা ডিফারেন্স থাকে না। ওই যে বললাম যে ওটার পেছনে গেলে, হ্যাঁ ওটার পেছনে গেলাম আমি, ওই গেল 100 টাই না, আমি আইলাম 80 টাই না, ওই ট্রাকের পিছনে বললে ওরও কিন্তু গতি নিয়ন্ত্রণ করতে হয়, তা আমার কিন্তু গতি নিয়ন্ত্রণ করতে হইতেছে না, যেহেতু আমি এক মাপে যাইতেছি, যাই আবার এর পিছনে ঠিকই লাগতেছি। তাইলে অতিরিক্ত স্পিড দেওয়াটা আমার পক্ষে সবই না, মানে মনে সায় দেয় না আর কি। এই যে বর্তমান সময়ে আপনি ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতেই তো গাড়ি চালান, তো এইখানে আপনার ছোট গাড়ি বা যখন এই যে ঢাকা সিটির ভিতরে ঢুকেন তখন ছোট গাড়ি যেমন বাইক, অটো, প্রাইভেট কার, মাইক্রো, এদের কারণে অসুবিধা হয় নাকি? এদের কারণে সামান্য এটা অসুবিধা হইল, কারণ যেহেতু আমাদের দেশের জনসংখ্যা বেশি, দেশের কাজকাম কম, তার জন্য ছোট গাড়িগুলা এরা চালায় খুব ভালো থাকতে পারে, এই কারণে একজনে কিনলে আরেকজনও কিনে, এর জন্য রাস্তা ভইরা গেছে। ওইটা মাথায় নিয়ে আমাকে একটু সমস্যা হয়, হওয়ার কারণেও একটা জিনিস ভাবি যে না দেশে তো তবু কিছুটা বেকারত্ব কমছে, ওরা যদি এই কর্মটা না করতো তাহলে দেশে চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি এগুলো বাড়তে পারতো। তো এটা মাথায় রেখে আমরা ওইভাবেই গাড়ি চালাই, যাতে ওরও সমস্যা না হয় আমারও সমস্যা না হয়, নাহলে 2 মিনিট আগে গেতাম স্ট্যান্ডে, নাহলে 2 মিনিট পরে যাবো। তবে আমরা খুব কেয়ারফুলভাবেই গাড়ি চালাই। যেরকম মানে অটোগুলা চালায় সবাই কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত না, এরা দেখা গেছে আগে কৃষিকাজ করতো, এখন দেখা গেছে ওখানে যদি 700-500 টাকা বেতন পাইতো, একটা অটো গাড়ি চালাইলে এরা 1000-1200 টাকা কামায়। এখন কৃষিকাজের দিকে মন নাই, ওরা মনে করেন অটো নিয়ে রাস্তায় বেরোইছে, তোরা তো নিয়ম শৃঙ্খলা বোঝে না, ওরা ডাইনে হাত দেখাই দিল গোড়ায়া আমার গাড়িটা কত স্পিডে, এটা ওরা কিন্তু চিন্তা ভাবনা করে না। আমগোই ওইটা চিন্তা ভাবনা করে আমাকে ওই চতুর্দিকে খেয়াল রেখে আমাকে গাড়ি চালাইতে হয়, যাতে দুর্ঘটনার শিকার আমরা না হই, কারণ এরা বুঝে না, আমরা তো বুঝি। তো এই যে দীর্ঘ অনেক বছর ধরে তো এই মোটর ডিপার্টমেন্টে আছেন, তো কখনো গাড়ি চালানোর সময় ডাকাতি বা ছিনতাইয়ের কবলে পড়ছেন নাকি? না, এরকম কোনো সিচুয়েশনে আমি পড়ি নাই। গাড়ি রাইখা আসার পথে মানে আমি শুধু একা আসতেছি সিএনজি দিয়ে, ওই আরিয়াল বিল একটা চক আছে, ওই সময় জয়পাড়া পরিবহন চালাই, ওই সিএনজি দিয়ে আসার পথে এই সন্ত্রাসের কবলে পড়ছিলাম আর কি, ডাকাতের কবলে পড়ার পরে সেরকম কোনো সমস্যা হয় নাই। আমার আগে 2টা হোন্ডা ছিল, হোন্ডার মধ্যে 4 জন মানে স্পেশাল ব্রাঞ্চের লোক ছিল সিভিলে, ওই ডাকাত দল বুঝতে পারে নাই, এরা 2 পাশে 2 গাছের সাথে এরকম মোটা রশি বাইদা এরা ডাকাতি করার চেষ্টা করছে। তারা প্রফেশনাল না, কিন্তু কিছু কিছু লোক আছে মানে বাইরে থেকে আনছে, ওরা
অগরি দেওয়া স্বার্থ উদ্ধার করে। হুম তা 7-8 জন লোক দুই পাশে থাকে, দেশীয় অস্ত্র নিয়ে, যেমন রান্দা চাপাতি এগুলা নিয়ে থাকে। ওরা গাড়ি আটকাইলেই মনে করেন ওগুলা দিয়া হয় স্বইচ্ছাভাবে দেয়, নাইলে আলো পাথারি কোপায়। হুম তো স্পেশাল ব্রাঞ্চের লোক আছিল আমাদের প্রায় 20-25 হাত আগে। তা আমরা পেছনে ছিলাম। ওই যখন রশি বাঁধা দেখছে হোন্ডা ব্রেক করছে, ব্রেক করার পরে সাথে সাথেই দুই পাশ থেকে 8 জন লোক চলে আসছে দেশি অস্ত্র নিয়ে। আসার পরে অগো কাছে পরে আবার ওরা বাই করছে, পিস্তল বাই করছে, বাই করে 4 রাউন্ড গুলি ছুটছে। ছোড়ার পরে একটার গুলি লাগছে, আর ওই গুলির শব্দ পায় ডাকাত দল পালিয়ে যায়। একটা ডাকাত ধরা পড়ছে, তাও কি পুকুরের থেকে ধরে আনছে। আচ্ছা পুকুরে সাঁতার দিয়েছিল, ওর গুলিটা লাগছে পেছনে। হুম পরে ওইখানে ওই পুলিশের লোক যা সাঁতরায় যা ধরে নিয়ে আসছে। আসার পরে নবাবগঞ্জ থানায় পুলিশ হেড করে ফোন দিছে, থানায় ফোন দিছে, ফোর্স পাঠাই দিছে। পাঠাই দেওয়ার পরে আমাকে বলতেছে, ভাই আপনারা ভয় পাবেন না, আমাদের একটু সাহায্য করেন, আমরা প্রশাসনের লোক, ডাকাত দল আমরা একা আছি এখানে, আমরা আক্রমণ করতে পারে, আমাদের সাথে একটু দাঁড়ান। তো গেলাম, যাওয়ার পরে ওদের সাথে ছিলাম প্রায় আধা ঘন্টার মতো। পরে প্রশাসনের লোক আসলো, আসার পরে আমাকে বিদায় দিল, ঠিক আছে ভাই আপনারা এখানে দাঁড়াইছিলেন, কষ্ট করছেন, ধন্যবাদ, তো আপনারা চলে যান। সেটাই। তো এই ডাকাত দলের গ্রুপ একে একে সব ধরা খাইছে। এখন মনে করেন ডাকাতি আর হয় না ওই আরিয়াল বিলে। আচ্ছা, তো তাদের উসিলায় আগে আপনারা ফিরে আসতে পারছেন। জি জি জি, নাই তো ওই ডাকাতের কবলে আমরাও পড়তাম। তা তো অবশ্যই। যাক, তো আরেকটা বিষয় হচ্ছে অনেক চালকরাই বলে যে রাতে গাড়ি চালানোর সময় ভৌতিক বা প্যারানর্মাল কোনো কিছু ফেস করে। অনেকের ধারণা অনেকে এরকম করছে, তো আপনার সাথে হয়েছে নাকি এরকম কিছু? এরকম কিছু হয়েছে আমাদের এলাকায়, আমাদের সাথে হয় নাই, মানে আমার যে একটা সিনিয়র ভাই ছিল ওনার কাছ থেকে সম্পূর্ণটা শুনলাম। তুলসীখালী ব্রিজ পার হইলে একটা 3 রাস্তার মোড় আছে, শিমুলতলা। ওখানে দেখা গেছে আপনার রাত্রে 12টার পর গেলে আপনি রাস্তা তো আপনি সোজাভাবে যেতেছেন, কিন্তু আপনি মনে করতেছেন রাস্তাই, আসলে সেটা রাস্তা না। ওখানে গেলে 7টা রাস্তা হয়। 7টা রাস্তায় আপনি ভাবতেছেন যে আমি কোন রাস্তায় যাবো, আমি তো সোজাই ধরছি, আমার রাস্তা সোজা। ওই রাস্তা সোজা যাইতে যায় মনে করেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আচ্ছা, এটা কি তারা ভুল দেখে চোখে? এটা ভুল দেখায়, মানে ওরকম এখন তো আর নাই, যেমন ভূতের ইটা কম। আগে তো ছিল এরকম, যেরকম রামের কান্দা পোহর বিটা করে একটা নাম, ওই জায়গাটা একটা কালভার্ট ছিল, মানে ফাঁকা রাস্তা, কালভার্ট ছিল। ওইখানে আসলেই কিছু কিছু গাড়ি এরকম আতঙ্কের মধ্যে পড়ে যেত, হঠাৎ আপনার লাইট লুইট অফ হয়ে যেত, ওয়ারিং জ্বলে যেত। ওইখানে আসছেন, ব্রেক পাড়া দিচ্ছেন, গেছেন কি আপনি খাদে, মানে প্রায় অ্যাক্সিডেন্ট হইতো ওই জায়গাটায়। যে ওই সিচুয়েশনে পড়লেই মনে করেন আপনি কি করবেন, আপনার তো মাথা কাজ করতো না, আপনি অন্ধকারে কি দেখবেন? সেটাই। রাস্তা যদি না দেখেন, আপনি সোজা যাইতেছেন না ডাইনে যেতেন, এটা বোঝার কোনো ক্ষমতা ছিল না। এই মোটর ডিপার্টমেন্টে আসছেন, কখনো আফসোস হয় নাকি? এই বিষয়ে কিছু বলার আছে নাকি? আফসোস বলতে কি, এখন মোটর মেকানিক ডিপার্টমেন্টে আসছিলাম, ওখানে তো ওই সময় তো মনে করেন খুব আনন্দেই ছিলাম যে না আমি গাড়িতে পরিবহনে চাকরি করি। ওই সময় ইজ্জত দিত, পাবলিকরাও ড্রাইভার সাপ কইতো, খুব ভালো লাগতো, ইজ্জত পাইতাম। কিন্তু এখন তো সেই ইজ্জতটা নাই, এখন মনে ঘৃণা ধরে গেছে আর কি, যে পরিবহন সেক্টরটার মধ্যে আসছি, বহুত শখ লাগছে, ইজ্জতও করতো আগে, এখন সেই ইজ্জতটা পাওয়া জানা বিদায় মনে ঘৃণা ধরে গেছে যে না এই পরিবহন সেক্টরে আর থাকবো না। সেটাই। এই যে যখন যাত্রীরা বলে গাড়ি আস্তে চালাচ্ছেন কেন, জোরে চালাচ্ছেন কেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, গালি পর্যন্ত দেয়, তো যাত্রীদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি আপনার? কিছু কিছু যাত্রী আছে যে তারা রুটে চলে ঠিক আছে, কিন্তু গাড়ির পরিবহনের সেক্টরটা কি ওরা এটা বুঝে না। আমি কন্ট্রোল কতটুকু আমি করতে পারবো, আমার কন্ট্রোলে আমি গাড়ি চালাম। যাত্রী যদি পাশের থেকে বলে যে ভাই আমার লেট হয়ে গেছে, আপনি গাড়ি চালান, জোরে চালান, এগো কথা মাথায় নেওয়া যাবে না ভাই। গেলে আমার সিচুয়েশনে আমার কন্ট্রোলে আমার গাড়ি চালান লাগবে। যাত্রী যদি আমার 100 টানতে, আমি 100 টানতে পারবো না, আমি কিসের জন্য ওর কথাটা আমি কানি নেব? আর কিছু কিছু যাত্রী আসে, ভাই আপনার মন মতন চালান, তখন কি ড্রাইভারের মনটাও ভালো থাকে, চালানটাও খুব সুন্দর হয়। আর পেছনে থেকে বলে ভাই লেট হয়ে গেছে গাড়িটা চালান, হ্যাঁ আপনি একটা গালি দিল, তখন মেজাজটা খারাপ হয়ে যায়, মানে মুডটা নষ্ট হয়ে যায় গাড়ি চালানোর।
এই মোডটা যদি নষ্ট হয়ে যায় যে কোনো মুহূর্তে মনে করেন গাড়ি একটা দুর্ঘটনা ঘটাইতে পারে, কারণ ওর মনটা তো ওদিকে যে আমার গালি দিল শুধু শুধু, এটা তো ওই ঠিক করলো না। আমি যতটুকু কন্ট্রোল করতে পারবো আমি ঠিক ততটুকু আমি গাড়ি টানবো। তার অতিরিক্ত যদি যাত্রী বলে সেটা তো মাইনে নেওয়া যায় না। তো একজন যাত্রী এসে বললো যে আমার কাছে টাকা নাই, আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছে দেন। অবশ্যই অবশ্যই, এটাও একটা সবের কাজ। সবের কাজ, আপনি ঠিক আছে আপনার কাছে টাকা নাই, আমার কাছে বলছেন, আমি আর 2-3টা যাত্রীরা শোনাইতে যাব না যে আপনার কাছে টাকা নেই, আপনার লজ্জা দেওয়া তো আমার লাভ নেই। সেটাই, ওটা কি করি, যদি মনে করেন যে লিমিটেড গাড়ি থাকে, সুপারভাইজার যারা চেকার আছে ওগুলো বলি, ওরা যদি না মানে আমার পকেটে আমি টাকা দিয়ে নিয়ে আসি। যেহেতু লোকটা বিপদে পড়ছে, আমিও মনে করেন যে কোনো সময় আমি যে কোনো জায়গায় বিপদে পড়তে পারি, ওনারে আমি হেল্প করলে আল্লাহ আমার অন্য জায়গায় হেল্প করবো। আমি ওই আপনার কাছে টাকা নেই, একটা মানুষ কিন্তু বলে না টাকা থাকতে যে আমার কাছে টাকা নাই, ওই মানুষটা অসহায়ভাবে অসহায় পইরা সিচুয়েশনে পড়ছে ওরকম ভাবে যে ওই অসহায়ের মতো আয়া বলতেছে যে আমার কাছে টাকা নাই। অরিজ্জতরা যদি আমি নষ্ট করি, মানুষের 10 জনের শোনাই দেয় যে আমার টাকা নাই, বাসে উঠছেন কেন, বাস থেকে নামেন, তাইলে ইজ্জতটা নষ্ট হইলো। তাতে আমি ইজ্জত নষ্ট করতে রাজি না। আমি সব ড্রাইভার হেল্পার ভাইগুলো বলতেছি, উদ্দেশ্য করে বলি যে এই কাজটা কখনো করেন না। সেটাই, মোটর ডিপার্টমেন্টে অনেক চালক বলেন, অনেক হেল্পার বলেন, তারা অনেক সময় নেশা জাতীয় দ্রব্যের সাথে বা মাদক দ্রব্যের সাথে জড়িয়ে যায়। তো এই বিষয়টা, এই উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি, বা এই বিষয়ে কিছু বলার আছে নাকি? হ্যাঁ, আমি ড্রাইভার স্টাফ ভাইদের উদ্দেশ্য করে একটা কথাই বলবো। হ্যাঁ, পরিবহন সেক্টর এগুলো হয়ে থাকে, নেশা করে বা অনেকেই করে না, আবার অনেকেই দেখেন 5 ওয়াক্ত নামাজও পড়ে, গাড়ি সাইড করে নামাজও পড়ে। তো সবারই একসাথে তুলনা করা যাবে না, এটা হচ্ছে আপনার সঙ্গ দোষে আপনার হ্যাঁ এটা নষ্ট হয়ে যায় জিনিসটা। দেখা গেছে আমি আজকে যদি একটা ভালো মানুষের সাথে চলি, ও আমার ভালো মানুষের সঙ্গ দিলে ভালোই পরিণত হয়। কি লেগা, লোকটা ভালো, আজকে একটা কেউ খারাপ কথা বললো, ওটা আমার লাগবে না। কি লেগে, আমি একটা ভালো মানুষের সাথে চলতেছি, একটা খারাপ কথা বলছে, উনি তো আমার 10টা ভালো কথা শোনাইতেছে। এটাই আর কি। দেখা গেছে ওই নেশার জগতে সবাই কিন্তু এটা প্রফেশনাল না। কিছু কিছু মনে করে বলে যে এই যে সিগারেট বলেন বা নেশা না করলে তাদের মাথা ঠিক থাকে না বা ঠিক মতো গাড়ি চালাতে পারে না, এটা কতটুকু সত্য কথা? না, এটা সত্য কথা। কি, সিগারেটের নেশাটা আপনার যেরকম একটা টেনশন ফিল করতেছেন, ওই টাইমে আপনার যদি সাধারণভাবে একটু সিগারেটের নেশাটা থাকে, ওই সিগারেটটা খাইলে যেমন একটু কন্ট্রোলে থাকে। আচ্ছা, ওই যেরকম আপনার নেশা জাতীয় জিনিস গাঁজা বা ইয়াবা এগুলো খায় যে আপনি মাথা ঠিক রাখবো, ওরকম কোনো কিছুই দেখি না। তো আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন, এই যে দীর্ঘ অনেক দিন যাবত মোটর ডিপার্টমেন্টে আছেন, তো এরপরে আপনার পরিকল্পনা কি? মোটর ডিপার্টমেন্টে থাকার ইচ্ছা আছে নাকি অন্য কিছু করার চেষ্টা আছে? না, এখন তো মনে করেন আল্লাহ রহমতে আমার গাড়ি চালানোর বয়স মোটামুটি, এখন আমি সিনিয়রের পর্যায়ে, আমার এখন রিটায়ারের সময় প্রায় হয়ে গেছে। কারণ যেহেতু আমি স্টার্টিং ধরছি 26 বছর, 99-তে চান্স পাইছি, 25 চলে 26 বছর আমার স্টার্টিংয়ের বয়স। এখন চোখেও তো এরকম মনে করেন রাত্রে ক্লিয়ারভাবে দেখতে পারি না, যেহেতু আমার চোখগুলো নষ্ট হয় একই কারণে যে আমরা রাত্রে গাড়ি ড্রাইভ করি, সামনের যে গাড়িটা আসে ওইটার পুরো সম্পূর্ণ আলোটা আমাকে চোখে লাগে, এই কারণে আমাকে চোখের সমস্যাটা ড্রাইভারদের একটু বেশি হয়। 26 বছর গাড়ি চালাইলাম, সামনে হয়তো 2-4 বছর চালাইতে পারি, এরপরে আমি আর গাড়ি চালাবো না, রিটায়ার করবো। তো ভাই ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য, এবং আপনার এই মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। তো আবারও জানাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের সাথে থেকে যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। তো ভাই ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন, সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।